স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। মাহমুদ হতাশ হলো। এই সব কিছুর মাঝে মাহমুদের মাহিকে নিয়ে এই বাড়াবাড়ি একজন মানুষের ভেতর অশান্তির ঘূর্ণিঝড় বইয়ে দিল, যা কেউ খুনাক্ষরেও টের পেল না। খেলা শুরু হলো। একের পর এক অক্ষর দিয়ে গান গাওয়া হচ্ছে। মাহমুদ একটা ব্যাপার লক্ষ্য করছে, খালিদের টিম সহজ অক্ষরে গান গাইছে ও পারছে, কিন্তু তাদের বেলায় সব উদ্ভট শব্দ আসছে। এবার মাহমুদের ও দিয়ে গান গাইতে হবে। এদিকে মাথায় কিছু আসছে না। কিছুক্ষণ চিন্তা করে মাহমুদ টেনে গাইল, ও, মানুষ এমনও আছে, কইল যা ভুনা কইরা দিলে কইব লবণ কম হইছে। খালিদ ও তার টিম বলল, হবে না হবে না, এই গান হবে না। মাহমুদ বলল, কেন হবে না? মাহি বলল, এটা শুরুতে ও নেই, ম আছে। এটা নিয়ে তর্কাতর্কি করে শেষে মাহমুদের ব দিয়ে গান গাইতে বলল। মাহমুদ কিছুক্ষণ চিন্তা করলো, তারপর মাহির দিকে আঙুল তাক করে গাইল, বান্ধবী তোর ব্যবহারটা আজও ভুলিনি, জানতাম না তোর মনের ভেতর এত শয়তানি। মাহমুদের এমন গানে সবাই হো হো করে হেসে উঠল। খালিদ বলল, এই গান হবে না, এমন কোনো গান নাই। মাহমুদ অবাক হয়ে বলল, কেন? এই গানে কি সমস্যা? খালিদ বলল, এই গান হবে না, এমন কোনো গান নাই। মাহমুদ বলল, অবশ্যই আছে। খালিদ বলল, তুমি বানায় বললে তো হবে না। মাহমুদ বলল, আমি যা গাই তাই হবে না, এটা কেমন কথা? এসব নিয়ে ঝামেলা করে এই খেলাও বন্ধ হলো। মাহমুদ বলল, তুই যখনই দেখি সেরে যাচ্ছিস তখনই এমন করিস। খালিদ রেগে গিয়ে বলল, শোন মাহমুদ, আল্লাহর একটু ভয় কর। হ্যাঁ, এত ঠকবাজ মানুষ হয় কেমনে রে ভাই? মাহমুদ আকাশ থেকে পড়ার ভান করে বলল, আমি কি ঠিক বাজি করলাম? তোর সত্যিই আমার সাকসেস সহ্য হয় না। কথাটা খালিদের কাছে বিষের মতো লাগলো। আর মাহমুদকে সায় দিয়ে হাসতে হাসতে কাসফি বলল, ভাইয়া, যে দেশের জাতীয় খেলা হাডুডু, সেই দেশের মানুষ কিভাবে আপনার সাফল্য সইবে বলুন তো? তাদের কাজই তো হলো সামনে এগিয়ে চলা মানুষটাকে টেনে পিছিয়ে নেয়া। কাসফির কথায় খালিদের নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছা করলো। খালিদের বুঝে আসে না, নিজের আপন স্বামীর সাথে মানুষ এমন কেমন করে করতে পারে। খালিদ রাগ করে রুমে চলে যেতে চাইলে মাহমুদ আটকালো। খালিদ কিছুতেই মানছে না দেখে মাহমুদ ভাইকে শক্ত করে জড়িয়ে ধরলো, বলল, আচ্ছা, সরি ভাই, রাগ করিস না প্লিজ। অনেক বুঝিয়ে খালিদকে মানালো। মাহমুদ হাসতে হাসতে বলল, খেলায় হারলে তুই এমন বাচ্চাদের মতো করিস কেন? খালিদ গাল ফুলিয়ে বলল, এই তোরা খেলায় এত চিটিং করিস কেন? মাহমুদ হেসে খালিদকে জড়িয়ে ধরে কপালে চুমু খেলো। সাথে সাথেই খালিদ হাত দিয়ে কপাল মুছল। এটা দেখে মাহমুদ আবারও হেসে উঠল। জাপান থেকে সবার জন্য নানা রকম হেডফোন, পাওয়ার ব্যাংক, কলার ব্যান্ড, স্মার্ট ওয়াচ সহ বিভিন্ন রকম স্মার্ট গ্যাজেট এনেছিল। ভুলে সে ব্যাগটি শোয়েবের কাছে চলে গিয়েছিল। আজ আসার সময় শোয়েব নিয়ে এসেছে। মাহমুদ সকলকে সব বের করে দিল। যার যেটা পছন্দ হলো সবাই খুশি হয়ে নিল। মাহি মাহমুদের কাছে একটা কলার ব্যান্ড চাইলো। ততক্ষণে সব কলার ব্যান্ডগুলোই সবাই বেছে নিয়েছে। মাহমুদ বলল, সবাই তো সব নিয়ে নিয়েছে মাহি, এখন যে আর নেই। মাহি গাল ফুলিয়ে বলল, আমি তোর কাছে জাপান থেকেও চেয়েছিলাম, তুই বলেছিলি দিবি। মাহমুদ বলল, এখন তো আর নেই, তোকে না হয় এবার গিয়েই একটা নিয়ে দেব। মাহমুদের একটা কলার ব্যান্ড যেটা মাহির খুব পছন্দ হয়েছিল আর সেটা দেখেই চেয়েছিল মাহি। তখন আবার প্যাকিং করে ফেলেছিল, তাই বলেছিল দেশে যে দেবে। এখন মাহির মুড অফ থেকে মাহমুদ বলল, আচ্ছা, তুই আমারটা নিয়ে নিস। মাহি অবিশ্বাস্য গলায় বলল, সত্যি? মাহমুদ হেসে মাহির মাথার চুল এলোমেলো করে দিয়ে বলল, সত্যি। মাহি খুশিতে লাফিয়ে উঠল। থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ সো মাচ। মাহমুদ সন্ধ্যার দিকে ঘরে ঢুকতেই পেছনে পেছনে হুর এসে ঘরে ঢুকলো। হুর গতকালও মাহমুদের সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু মাহমুদ এড়িয়ে গেছে। হুর ঘরে ঢুকেই ভনিতাহীনভাবে বলল, আমার হেডফোন চাই। মাহমুদ কিছুটা অবাক হলো। হুর তার কাছে কিছু চাইছে, ব্যাপারটা একটু অবাককর। মাহমুদ কিছু না বলে কয়েকটা ব্লুটুথ হেডফোন এগিয়ে দিল। হুর বলল, এটা না, আমি কলার ব্যান্ড নিব। মাহমুদ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কলার ব্যান্ড শেষ হুর, নেক্সট টাইম এনে দেব। হুর সঙ্গে সঙ্গে তেজি গলায় বলল,
মাহিকে তো দিয়েছেন। মাহমুদ অবাক হয়ে চাইল, পরক্ষণেই নিজেকে স্বাভাবিক করে শান্ত কণ্ঠে বলল, ওটা আমার ছিল। ও অনেক আগে এমন একটা নিয়ে দিতে বলেছিল। ওটাই এনে দিন। হুরের এমন কথায় মাহমুদ থ বনে গেল। হুরকে বোঝানোর জন্য বলল, ওটা ওকে দিয়ে দিয়েছি হুর। ওটা কিভাবে আনবো? তোমাকে না হয় কালই একটা কিনে এনে দেবো। হুর জেদ ধরে বলল। না, আমার ওইটাই চাই। মাহমুদ বারবার বুঝাতে চাইল, কিন্তু হুর গো ধরে একই কথাই বলে যাচ্ছে, আমার ওটাই চাই, অন্যটা না। মাহমুদ বুঝাতে না পেরে ঘর ছেড়ে বেরোনোর জন্য পা বাড়াতেই হুর সামনে এসে দাঁড়ালো। এক হাত দিয়ে মাহমুদের বাহু খামচে ধরে বলল, আমার ওইটাই চাই, চাই মানে চাই। মাহমুদ শান্ত দৃষ্টিতে হুরের দিকে তাকিয়ে আছে। হুর যেন রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে। যতটা না হেডফোন না পাওয়ায়, তার চেয়ে বেশি মাহমুদের এই অবজ্ঞায়। হুরের রাগী চোখ দুটো টলমল করছে, যে কোনো সময় অশ্রুরা গড়িয়ে পড়বে। মাহমুদ নিজেকে নিজে প্রশ্ন করলো, খুব বেশি কষ্ট দিচ্ছে কি মেয়েটাকে? কষ্ট হয়, মাহমুদেরও হয়েছিল। মিনুর কণ্ঠ কানে যেতেই মাহমুদ হুরের হাত নিজের হাত থেকে ছাড়িয়ে নিয়ে দরজা খুলে দিল। মিনু ঘরের দরজায় দাঁড়িয়ে বলল, ছোট ভাবি আপনারে বড় ভাবি নিচে যাইতে বলছে, মেহেন্দি দেওয়ানের লোক আইছে। হুর হাতের তালুতে চোখ মুছে নিয়ে বলল, আসছি মিনু আপা। হুর রুম থেকে বেরিয়ে শক্ত কণ্ঠে মিনুকে বলল, মিনু আপা, যে ছোট ভাবি? তোমাদের ছোট ভাবিকে? আপনি? মাহমুদ কার? মিনু দাঁত দেখিয়ে হেসে বলল, আপনার ছোট ভাবি। মাহমুদের সবকিছু কার? আপনার ভাবি। আর যেটা আমার না তা কারো না, বুঝতে পেরেছো? আইজের মধ্যে আমি ব্যবস্থা নিতেছি ভাবি। মাহমুদের মুখে অদ্ভুত হাসি ফুটে উঠল। মেয়েটিকে সে এতটাও ভাবেনি। কিছুক্ষণ পর সেও বেরিয়ে ছাদে বন্ধুদের আড্ডায় যোগ দিল। সখী সহ আরো দুজন মেহেন্দি আর্টিস্ট প্রায় 7 ঘন্টা সময় নিয়ে হুরের হাতের দুপাশে কুনোয়ের ওপর পর্যন্ত ও দুপায়ের টাকনুর উপর অর্ধপা পর্যন্ত মেহেন্দি পরালো। দুহাতের তালুতে মিলিয়ে লাভ এঁকে মাঝে পেঁচানো হাতের লেখায় মাহমুদ লিখল। বসে থাকতে থাকতে হুরের মাঝা লেগে গেছে। শেষের দিকে হুর বসে থাকতে না পেরে শুয়ে পড়ল। এক পর্যায়ে ঘুমিয়ে গেল। ঘুমন্ত হুরের হাতে লেবুর রস ও চিনি মিশিয়ে লাগিয়ে দিচ্ছে মিনু ও সখী। কাসফি খাবার নিয়ে ঘরে ঢুকে দেখলো হুর ঘুমিয়ে পড়েছে। মেয়েটা দুপুরেও খেলো না। হুরের এই অনিয়ম অনীহা কাসফির চোখ এড়ায়নি। মনে মনে ভাবলো মাহমুদের সাথে কথা বলবে। পরেই আবার ভাবলো নতুন বিয়ে, দুজন মানুষের বোঝাপড়ায় সময় দরকার, কিন্তু অপরূপা হুরকে নিয়ে ভীষণ চিন্তিত। বারবার কাসফিকে বলছে ব্যাপারটা নিয়ে সতর্ক হতে। মাহমুদ দরজায় দাঁড়িয়ে বলল, আমি আসবো? কাসফি ভাবনা থেকে বেরিয়ে এসে বলল, আসুন ভাইয়া। মাহমুদ ঘরে ঢুকে দেখলো হুর 4 হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে। পরনে কালো পালাজো ও কালো টি শার্ট। সখী ও মিনু ওর হাতে তুলো দিয়ে চেপে চেপে লেবুর রস দিচ্ছে। মাহমুদ মূলত সানাম ও মাহিকে নিয়ে এসেছিল। ওরা হুরের মেহেন্দি দেখতে চাইছিল, কিন্তু এসে হুরকে এভাবে দেখে আর ইচ্ছে করছে না হুরকে কাউকে দেখাতে। কালো নাকি শোকের রং, অথচ কালো রঙে হুরের চন্দন রাঙা শরীর জ্বলজ্বল করছে। নিজের অজান্তেই মাহমুদের অন্তঃকরণে প্রশান্তি ছেয়ে গেল। মাহি সানাম মাহমুদের সারা শব্দ না পেয়ে জোর করেই ঘরে ঢুকে গেল। শোয়েব ঘরে আসতে চাইলে মাহমুদ নিষেধ করলো। ওরা ঢুকতেই সখী ও মিনু চোখ চাওয়াচাওয়ি করে কিছু একটা বলল। মিনু ও সখী উঠে ঘর থেকে বেরিয়ে গেল। কাসফি ওদের বলল, আপনারা বসুন ভাইয়া, আমি আসছি। বলে কাসফিও বেরিয়ে গেল। সানাম ও মাহি গিয়ে হুরের পাশে বসলো। মাহি আবারও হুরকে তার সেই বখাটে নজরে দেখতে লাগলো, যা মাহমুদের মোটেও ভালো লাগলো না। মাহি হাতে ইশারা করে মাহমুদকে ডাকলো। মাহমুদ কাছে যেতেই হুরের হাতে মাহমুদের নামটা সানাম মাহমুদকে দেখালো। মাহমুদ ঠোঁট এলিয়ে হেসে বলল, তোদের হলে চল। মাহি উঠে মাহমুদের পাশে দাঁড়িয়ে বলল, এমন করিস কেন? তোর বউকে খেয়ে ফেলবো না? মাহমুদ বলল, ও ঘুমুচ্ছে মাহি, তাই বলছি। সানাম উঠে এসে বলল, চল মাহি, মোহাম্মদ ঠিক বলেছে, পরে আবার ওর ঘুম ভেঙে যাবে। সানাম মাহিকে নিয়ে বেরিয়ে গেল। মাহমুদ দরজা চাপিয়ে হুরের বিছানার পাশে মাটিতে হাঁটু গেড়ে বসলো। হাত বাড়িয়ে হুরের গাল স্পর্শ করতে চাইল। পরক্ষণেই আবার হাত গুটিয়ে নিল। আজকাল মনটা বড্ড বেসামাল হয়ে গেছে। আগে আটকে রাখতে পারলেও এখন সে তার নিজ গতিতে চলতে চায়। আগে বুঝ দিয়ে বুঝানো যেত,
মাহমুদ আজও মনকে বুঝাতে চাইল, সবুর কর, সবুরের ফল মিষ্টি হয়। মন উল্টো মাহমুদকে বলল, দেখিস আবার সবুরে কবরে না নেয়। মাহমুদ নিজ ভাবনায় হেসে ফেলল। বাইরে মাহির উচ্চ শব্দে কথার আওয়াজে মাহমুদ বেরিয়ে এলো। এসে দেখলো মাহি কলার ব্যান্ড হাতে দাঁড়িয়ে আছে। মাহমুদ বেরোতেই কাঁদো কাঁদো হয়ে বলল, মাহমুদ, আমার হেডফোন। সামনেই মিনু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মাহমুদ কলার ব্যান্ডটা হাতে নিয়ে দেখলো এক পাশেরটা মনে হয় থেতলে গেছে, আবার তারও ছেঁড়া। বোঝাই যাচ্ছে কেউ টেনে ছিঁড়েছে। মাহমুদ কিছু বলার আগেই মাহিব আবার বলল, তোর এই হাউসমেট নষ্ট করেছে। মাহমুদ মিনুর দিকে তাকাতেই মিনু বলল, আমি ইচ্ছে কইরা কই নাই ভাইজান। মাহমুদ শান্ত কণ্ঠে বলল, কেমন করে হলো মিনু আপা? আমি ঘর সাফ করতেছিলাম, ওইটা কেমনে জানি সেরে নিচে ঢুইকা গেল, বাইর করতে গেলাম আর টান লাইগা ছিঁড়া গেল। মিনুর সাজানো গোছানো মিথ্যে শুনে মাহমুদের হাসি পেল, কিন্তু মাহমুদ হাসি চেপে মিনুকে বলল, আচ্ছা তুমি যাও। মিনু মাথা নিচু করে চলে গেল। মাহি বলল, তুই ওকে কিছু বললি না? মাহমুদ বলল, এটা তো নষ্ট হয়ে গেছে, শুধু শুধু ঝামেলা করে লাভ কি? হেডফোন তো আর ফিরে আসবে না। ওর দোষ নেই মাহি, তাই ওকে বললেও লাভ নেই। কিন্তু যে করেছে সে শুধু হেডফোন নয়, আমার কলিজা ছিঁড়ে ফেললেও আমি তাকে কিছু বলতে পারবো না। সেখানে এই হেডফোন তো কিছুই না। রাতে কাসফি সকলের খাবার পর্ব চুকিয়ে কাজ শেষ করে রুমে আসতে প্রায় 12টা বেজে গেল। যদিও এসব কাজ মিনুই করে, কিন্তু বিয়ে বাড়ির হওয়ায় কাসফি মিনুকে হাতে হাতে সাহায্য করছিল। ঘরে ঢুকেই খালিদের গোমরা মুখ চোখে পড়ল। কাসফি কিছু না বলেই ওয়াশরুমে চলে গেল। সারা দিনের দৌড় ঝাঁপে ঘেমে একাকার। আর কাসফি কখনোই আনস্মার্টলি নিজেকে খালিদের কাছে উপস্থাপন করে না, এটা সে পছন্দও করে না। কাসফি শাওয়ার নিয়ে রেড ওয়াইন কালারের শর্ট নাইটি পরে বেরিয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাতে পায়ে ময়শ্চারাইজার দিল। নিজেকে ভালো করে একবার আয়নায় দেখে নিয়ে উঠে দাঁড়ালো। খালিদ এতক্ষণ চোরা চোখে কাসফিকেই দেখছিল। কাসফি ওর দিকে ফিরতেই আগের মতো করে মুখ ফুলিয়ে নিল। কাসফি হেসে খালিদের দিকে এগিয়ে গেল, দু হাতে খালিদের গলা জড়িয়ে ধরে গালে গাল চেপে ধরল। খালিদ বাচ্চাদের মতো মুখ ঘুরিয়ে নিয়ে বলল, তোমার সাথে কথা নাই। কাসফি মাথা নেড়ে সায় জানিয়ে খালিদের গালে চুমু খেয়ে বলল, আচ্ছা। খালিদ চোখ রাঙিয়ে চেয়ে বলল, আমি রাগ করছি। কাসফি আরেক গালে চুমু খেয়ে বলল, আচ্ছা। তুমি না অনেক খারাপ। কাসফি এক এক করে সারা মুখে ঠোঁট ছুঁয়ে দিতে দিতে বলল, হুম। খালিদ এবার বাধা দিল, দুহাত কাসফির গালে রেখে আটকে বলল, তুমি চিটিং করে আমাকে হারিয়েছো। কাসফি নেশা ভরা চোখে তাকিয়ে বলল, সেই তো দিন শেষে হেরে গিয়েছি। কার কাছে হেরে গেছো? আপনার কাছে। হারলে কই, তোমরাই তো জিতলে। আমি তো খেলায় জিতেছি, আপনি তো আমায় জিতে নিয়েছেন। কাসফি আরো ঘনিষ্ঠ হয়ে বলল, এর চেয়ে বড় হার আর কি হতে পারে? খালিদ কাসফিকে কোলে তুলে বিছানায় নিয়ে গেল। কাসফির চোখে উন্মাদনা, খুব করে কাছে টানছে খালিদকে। খালিদ প্রিয়তমার ডাকে সাড়া দিল। খালিদের অবাধ স্পর্শ কাসফিকে অস্থির করে তুলেছে। কাসফি দুহাতে খালিদের পিঠ আঁকড়ে ধরল। হঠাৎ খালিদ থেমে গেল, অবাক প্রেমময় চোখে কাসফির দিকে তাকিয়ে আছে। কাসফির গতিবিধি লক্ষ্য করে খালিদ ভাবছে, আজ থেকে 5 বছর আগে সে ভেবেছিল জীবনটা এখানেই শেষ, জীবন থেমে গেছে। কখনোই ভাবেনি একটা মানুষ তারও হবে, যে তার রঙহীন জীবনটাকে সব রকম ভালোবাসার রঙে রঙিন করবে, খালিদের ভাঙা হৃদয়টাকে পূর্ণ করবে, খালিদের এই অন্ধকার ঘরটায় সূর্য হয়ে দীপ্তি ছড়াবে। খালিদ আলতো হাতে মানুষটাকে ছুঁয়ে দেয়। সবটাই কেমন স্বপ্ন মনে হয়, সুন্দর সুখকর স্বপ্ন। খালিদের ভয় হয়, হঠাৎ ভোর হবে না তো, ঘুম ভেঙে সব মিথ্যে হবে না তো। কাসফি বিষয়টা বুঝে উঠতেই কিছুটা বিরক্ত চোখে চাইল। খালিদের বুকে হাত রেখে দৃষ্টি আকর্ষণ করে বলল, কি হলো? খালিদ তার মন কাড়া হাসিটি হেসে বলল, মানুষ কিভাবে নিজের ভেতর এত ভালোবাসা লুকিয়ে রাখে? খালিদের কথায় কাসফি লজ্জায় খালিদের বুকেই মুখ লুকালো। খালিদ কাসফির কাজে হেসে ফেলল। রাতে হুর ঘরে আসেনি। মধ্যরাত পর্যন্ত হুরের অপেক্ষা করে মাহমুদ ধীর পায়ে নিচে নেমে এলো।
রাত তখন প্রায় 2টো। এসে দেখলো হুর বিছানায় বসে বাটিতে আচার খেতে খেতে মিনুর সাথে গল্প করছে, আর মিনু সর্ষের তেল দিয়ে হুরের মেহেন্দি তুলে দিচ্ছে। হুর জেগে আছে দেখে মাহমুদ আবার নিজ ঘরে ফিরে গেল। কাসফি সকাল সকাল উঠে রান্নাঘরে এসে দেখলো হুর কফি করছে, গায়ে কাল রাতের কাপড়, কেমন এলোমেলো লাগছে মেয়েটাকে। কাসফি অনেক কিছু বুঝেও না বোঝার ভান করে বলল, এত সকালে উঠেছো যে হুর, কোনো ব্যাপার? ভাইয়ের জন্য কি কফি নেবে? হুর কিছু বলার আগেই মিনু বলল, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। রাতে ঘুমাইলেই না সকালে উঠবো বড় ভাবি, ছোট ভাবি তো রাতে ঘুমাই নাই। কাসফি কিছুটা অবাক হয়ে বলল, হুর কি তোমার সাথে ছিল? হ ভাবি, ছোট ভাবি কাইল নিচের ঘরে ছিল, ওনারে রাইখা আমারও মন চায় না যাইতে, তাই ওই ঘরে নিচে শুইয়া পড়ছিলাম। সকালে উঠে দেখি ছোট ভাবি যেমনি বইসা ছিল তেমনি বইসা আছে। কাসফি এসে হুরের হাত ধরল, ফর্সা হাতে মেহেন্দি খুব মানিয়েছে। হুর এক মনে মাথা নিচু করে কফি বানাচ্ছে। কাসফি হুরকে নিয়ে হুরের নিচ তলার রুমে গেল, বিছানায় বসিয়ে বলল, রাতে ঘরে যাওনি কেন হুর? হুর টলমল চোখে বোনের দিকে তাকিয়ে বলল, আমি কখনো ভাবিনি আপি ওনার অবহেলা অবজ্ঞা আমায় এতটা কষ্ট দিবে। আমার খুব কষ্ট হচ্ছে আপি, মরে যেতে ইচ্ছে করছে। কাসফি কঠিন চোখে বোনের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, হুর, আমার বোন হয়ে তুমি এত বাজে কথা মুখে আনলে কি করে? এই সামান্য একটা কারণে মরার কথা ভাবলে কি করে তুমি? হুরের চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। কাসফি আবারও বলল, শোনো হুর, মাহমুদ ভাইয়া তোমার দুর্বলতায় আঘাত করছে, কারণ তুমি তার সামনে নিজেকে দুর্বল করে উপস্থাপন করছো। এটা মাহমুদ ভাইয়ার নয়, বরং তোমার ফল্ট। তুমি বাঘিনীর মতো বাঁচো, সিংহীর মতো জীবন যাপন করো। মাহমুদ ভাই কেউ তোমায় একটা কথা বলার সাহস পাবে না। আমরা আক্রমণ আমাদের চেয়ে দুর্বল যারা, তাদেরকেই করে থাকি। আমার আফসোস হচ্ছে আমি তো তোমায় কখনো দুর্বল হতে শিখাইনি। আমার বোন হয়ে তুমি এত অল্পতে ভেঙে পড়ছো। নিজেকে শক্ত করো। এখানে আমি আছি তাই আমার কাছে সাহায্য চাইছো, সমস্যাগুলো বলছো। সব সময় সব জায়গায় তো আমি থাকবো না, সেখানে তোমার নিজেকেই নিজের ঢাল হতে হবে। আর যদি তোমার এখানে বিয়ে না হয়ে অন্য কোথাও হতো, তখন কি করতে? নিজেকে একটা মজবুত করো, এতটা মজবুত করো, এতটা মজবুত বানাও যেন জীবনে আর কাউকে তোমার প্রয়োজন না হয়। নিজেই স্বয়ং সম্পূর্ণ হও তুমি। হুর উঠে রুম থেকে বেরিয়ে গেল। রান্নাঘরে গিয়ে এক মগ কড়া কফি করে মাহমুদের ঘরের দরজায় নক করলো। মাহমুদ রাতে ঘুমায়নি, কোনো এক অজানা কারণে তার ঘুম হয়নি। মাহমুদ রিডিং টেবিলে বসে কাজ করছিল। মাহমুদ ঘরের দরজায় একবার তাকিয়ে বলল, এসো। হুর গুটি গুটি পায়ে এগিয়ে এসে মাহমুদের সামনে দাঁড়ালো। টেবিলের উপর কফির মগ রাখতেই মাহমুদ কফির দিকে একবার তাকিয়ে বলল, আমি কফি চাইনি। হুর ক্ষীণ আওয়াজে বলল, আমি নিয়ে এসেছি। নিয়ে যাও, খাবো না। খাবেন? মাহমুদ হুরের দিকে একবার চাইল। মাহমুদের এই মুহূর্তে কফিটা সত্যিই দরকার ছিল, কিন্তু জেদ বজায় রাখা আবশ্যক। মাহমুদ হালকা হাত নেড়ে কফির মগে লাগালো, সাথে সাথে কাচের মগটি মাটিতে পড়ে কয়েক খণ্ড হয়ে গেল। তারপর হুরের দিকে তাকিয়ে বলল, সরি, ভেঙে গেছে। মিনুকে বলো ক্লিন করে দিতে। বলবো, আমি কফি নিয়ে আসছি। লাগবে না। শান্ত হুরের হঠাৎ কি হলো কে জানে, মাহমুদের মুভিং চেয়ারের হাতা টেনে মাহমুদকে নিজের দিকে ফিরিয়ে রাগে চোখে চেয়ে বলল, কি সমস্যা আপনার? আমাকে ভাবে কষ্ট দেওয়ার অর্থটা কি? মাহমুদ কিছুটা অবাক হলেও নিজেকে শান্ত স্বাভাবিক রেখে বলল, আমার কোনো সমস্যা নেই। আর তোমাকে কষ্ট দিলাম কোথায়? অবহেলা করছেন, কথা বলছেন না, এসব কি? আমার মনে পড়ছে না যে আমাদের কখনোই খুব বেশি কথা হতো। তখন আর এখন তো এক নয়। কেন, এখন কি হয়েছে? এখন আমরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। বিয়ে তুমি এমনভাবেই করেছো হুর, বিয়েতে কৌল বলার আগ পর্যন্ত তো তোমার আমাকে প্রয়োজন ছিল না। ওই পর্যন্ত আমি তো তোমার লাইফে এক্সিস্টই করিনি। তখনও আমি এমনই ছিলাম। তবে এখন তোমার এত সমস্যা হচ্ছে কেন? হুরের চোখে পানি ছলছল করছে। মাহমুদ আবার বলল, বলো হুর, আমি কি তোমার লাইফে এক্সিস্ট করি? কই, আমার তো মনে পড়ছে না। এই বিয়ের হলুদ বা কোনো কিছুতে কোথাও কি আমি ছিলাম?
কি হলো, কথা বলছো না কেন? আর তুমি তো আমাকে পছন্দই করো না, তাহলে হঠাৎ আমাকে কেন বিয়ে করলে? হুরের চোখ দিয়ে পানি পড়ছে। হুর ভেজা কণ্ঠে বলল, বিয়ে কি আপনার অমতে হয়েছে? মাহমুদ চিবিয়ে চিবিয়ে বলল, বিয়েটা আমার অজানায় হয়েছে হুর। আপনি যদি জানতেন বিয়েটা আমার সাথে হচ্ছে, তবে কি আপনি বিয়েটা করতেন না? মাহমুদ ঘাড় বাঁকিয়ে অন্যদিকে চেয়ে বলল, জানি না। হুরের মাথা ঘুরছে, হাত পায়ের তালু ঘামছে। সে তো কারো জীবনে জোরপূর্বক আসতে চায়নি। হাত পা ঠান্ডা হয়ে আসছে। কাপা কাপা কণ্ঠে বলল, কিন্তু আপনিই তো বিয়েতে মত দিয়েছিলেন। আমি আমার মায়ের পছন্দ করা মেয়েটিকে বিয়ের জন্য মত দিয়েছি। হুর এবার হাওমাও করে কেঁদে ফেলল। ফুপিয়ে উঠে বলল, আপনি তো বলেছিলেন আপনি আমাকে ভালোবাসেন। ততক্ষণে মাহমুদ চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছে। শীতল কণ্ঠে বলল, বাসতাম, সেটি অনেক আগের কথা। হুর রাগে দুঃখে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ল। ছোট্ট হুর হাত উঁচিয়ে মাহমুদের কলার চেপে ধরল। কান্নায় ভেঙে পড়ে বলল, ভালোবাসা কি এত সহজেই শেষ হয়ে যায়? আর যদি আপনার অমতি হবে, তাহলে না জেনে কেন আমায় বিয়ে করেছেন? কেন আমার জীবনটা নষ্ট করেছেন? সেটা তুমি বিয়ের আগে আমাকে জিজ্ঞেস করোনি কেন? আমার বিয়েতে মত আছে কিনা, আমি তোমাকে বিয়ে করব কিনা, সেটা তুমি বিয়ের আগে আমাকে জিজ্ঞেস করোনি কেন? আমার বিয়েতে মত আছে কিনা, আমি তোমাকে বিয়ে করব কিনা, আমাকে জিজ্ঞেস করতে পারতে, বলতে পারতে। আমি না হয় জানতাম না বিয়ের কথা, কিন্তু তুমি তো জানতে। আর তুমি তো আমায় ভালোবাসো না। তবে আমার ভালোবাসা না বাসা নিয়ে কি আসে যায়? হুর আর কোনো কথা বলার অবস্থায় নেই। কান্নার দমকে দম বন্ধ হয়ে আসছে। ধীরে ধীরে হুর জ্ঞান হারিয়ে মাহমুদের উপর ঢলে পড়ল। মাহমুদ দু হাতে হুরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। হুরের জ্ঞান ফেরানোর কোনো তাড়া নেই মাহমুদের মাঝে। মাহমুদ হুরের কান্না ভেজা চেহারাটায় দৃষ্টি নিবদ্ধ করে দাঁড়িয়ে আছে। আরও একটু নিবিড়ভাবে জড়িয়ে ধরে হুরের ভেজা চোখে ঠোঁট ছোঁয়ালো। হুরকে কোলে তুলে নিয়ে বিছানায় গিয়ে বসলো। সময় নিয়ে হুরকে দেখলো। হুরের গালে আলতো করে ছুঁয়ে দিল। সময় গড়ালো। মাহমুদ একইভাবে হুরকে নিয়ে বসে রইল। হুরের জ্ঞান ফিরছে না। মাহমুদ বুঝতে পারছে না তার কি করা উচিত। ভাবিকে কি ডাকবে? ভাবি কি ভাববে? আবার হুর জেগে উঠলে তো আর এভাবে হুরকে নিজের কাছে রাখতে পারবে না। মাহমুদ হুরকে আরো একবার শক্ত করে জড়িয়ে ধরল। গালে গাল চেপে বসে রইল। তারপর ওকে বিছানায় শুয়ে দিয়ে রুম থেকে বের হয়ে ভাইয়ের দরজায় নক করলো। খালিদ ঘুম ঘুম কণ্ঠে বলল, বলো। ভাবিকে একটু দরকার। আমার কাছে নেই। মাহমুদ নিচে নেমেই ডাইনিংয়ে কাসফিকে দেখতে পেল। কাছে গিয়ে আস্তে আওয়াজে বলল, ভাবি একটু রুমে আসবেন? কেন ভাইয়া? একটু আসুন প্লিজ। মাহমুদ চাইছে না হুরের অসুস্থতার ব্যাপার কেউ জানুক, তাই কাসফিকে নিয়ে ঘরে চলে এলো। কাসফি ঘরে ঢুকে দেখলো হুর বিছানায় শুয়ে আছে। কান্নার কারণে চেহারা লাল হয়ে গেছে। কাসফি শান্ত চোখে মাহমুদের দিকে চেয়ে বলল, ওর কি হয়েছে ভাইয়া? মাহমুদ অপরাধীর মতো মাথা নিচু করে বলল, বুঝতে পারছি না ভাবি, তাই আপনাকে ডাকলাম। কাসফি হুরের পালস চেক করে ঘর থেকে বেরিয়ে গেল। বিপি মেশিন নিয়ে এসে বিপি চেক করলো। মাহমুদের টেবিল থেকে কাগজ কলম নিয়ে গ্লুকোজ, স্যালাইন ও স্লিপিং ইনজেকশন লিখে দিয়ে আনতে বলে ছোট তোয়ালে ভিজিয়ে এনে হুরের মুখ হাত মুছিয়ে দিল। মাহমুদ স্যালাইন এনে দিলে হুরকে স্যালাইন দেওয়া হলো। কাসফি হুরের হাতে ক্যানোলা লাগাতে লাগাতে শীতল কণ্ঠে বলল, মেন্টাল স্ট্রেস, নার্ভাসনেস থেকে জ্ঞান হারিয়েছে। খুব সম্ভবত ঠিকমতো খাওয়া দাওয়া, ঘুম হচ্ছে না। একটু খেয়াল রাখবেন ভাইয়া। বিপি ফল্ট করেছে। এরকম হুটহাট বিপি বেশি নেমে গেলে স্ট্রোকের ঝুঁকি থাকে। কাসফি বেরিয়ে যাচ্ছিল। মাহমুদ নিচু কণ্ঠে বলল, ওই হুরের অসুস্থতার ব্যাপারটা আপাতত কাউকে জানাবেন না প্লিজ। কাসফি মাথা নেড়ে সম্মতি জানিয়ে বেরিয়ে গেল। মাহমুদ দরজা লক করে আবার ফিরে এলো। এসে হুরের মাথার কাছে বসে হুরের মাথায় হাত রাখলো। হুরের দিকে ঝুঁকে এসে কপালে ঠোঁট চেপে ধরে বলল, সরি, আমি সো সরি। মাহমুদ হুরের কাজ ঘেঁষে শুয়ে পড়ল। পাশ থেকে হুরকে জড়িয়ে ধরে হুরের দিকে অপলক চেয়ে রইল। মাহমুদ নিজের আচরণে নিজে প্রচণ্ড বিরক্ত। নিজেও বুঝতে পারছে না কেন সে এতটা দ্বিধা বোধ করছে, কেন সহজ হতে পারছে না। এরই মাঝে মাহমুদের চোখে রাজ্যের ঘুম ভর করলো। কাল এ বিছানায় শুয়েই মাহমুদ ছটফট করছিল, অথচ আজ সেই একই বিছানায় স্বর্গ সুখের অনুভূতি নিয়ে ঘুমিয়ে পড়ল।
দুপুরের দিকেও যখন হুর ঘুমে বিভোর, তখন মাহমুদ কিছুটা চিন্তিত হয়ে কাসফির কাছে গেল। কাসফি নিজ ঘরেই ছিল। মাহমুদ দরজায় দাঁড়িয়ে নক করে বলল, ভাবি একটু কথা ছিল। ভাইয়ের বিয়ের পর আজ পর্যন্ত মাহমুদ এই ঘরটিতে আর ঢোকেনি। কাসফি নিজেই বেরিয়ে এসে দরজায় দাঁড়ালো। বলুন ভাইয়া। ভাবি ও এখনো ঘুমাচ্ছে কেন? কাসফি ভালো করে মাহমুদকে দেখে নিল। মাহমুদের চিন্তিত ভাব তার চেহারায় স্পষ্ট ভেসে উঠেছে। চিন্তিত হবেন না ভাইয়া, ওকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। মাহমুদ ফিরে যাচ্ছিল। কাসফি কিছু বলতে না চেয়েও কেমন করে যেন ডেকে উঠল। ভাইয়া। মাহমুদ জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে ফিরে তাকালো। আমার কাছে হারানোর আর কিছু নেই, শুধু এই বোনটাই আছে। মাহমুদের হঠাৎই মন খারাপ হয়ে গেল, খুব বেশি খারাপ হয়ে গেল। মাহমুদ ঘরে ফিরে এলো। হুরের ঘুম ভাঙছে না, মাহমুদের ভালো লাগছে না। মাহমুদ আবারও এসে শুলো। হুরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছুক্ষণ কথা বলল। হুরের নাকে নাক ঘষতেই হুর কিছুটা নড়ে উঠল। এটা দেখে মাহমুদের খুব খুশি হচ্ছে। মাহমুদের ডাকে হুর রেসপন্স করছে। মাহমুদ আবারও এটা সেটা বলতে লাগলো। হুরকে আলতো করে ছুঁয়ে দিল। মিনুর ডাকে মাহমুদ উঠে গিয়ে দরজা খুলল। ভাইজান, আপনার ইয়া ছোট ভাবিরে আম্মা খাইতে ডাকছে। তুমি যাও, আমি আসছি। মাহমুদ হুরের কাছে গিয়ে মাথায় হাত রেখে বলল, তুমি একটু থাকো, আমি খেয়ে আসছি। মাহমুদ এমনভাবে কথা বলছে যেন হুর জেগে আছে, সব শুনতে পাচ্ছে, অনুভব করছে। মাহমুদ ঘর থেকে বেরিয়ে আসতে আসতে ভাবছে সেদিনের কাসফির বলা কথাগুলো। মাহমুদ আজকাল নিজের কাজকর্মে অবাক হয়। হুরের সজ্ঞানে সে হুরকে পালিয়ে বেড়ায়, আবার হুরের অজ্ঞানে হুরের সাথে কি সব পাগলামো করে। মাহমুদের নিজেকে পাগল পাগল লাগে। মাহমুদের ইচ্ছে করছে হুরকে নিয়ে দূরে কোথাও হারিয়ে যেতে। আচ্ছা, মাহমুদের মতো একজন ম্যাচিউর পার্সনের জন্য এসব আচরণ করা কি সাজে? মোটেও না। নিচে এসে মাহমুদ দেখলো সবাই খেতে বসে তাদের অপেক্ষা করছে। জাহানারা বলল, কিরে হুর কোথায়? মাহমুদ কিছু বলার আগে কাসফি বলল, ও ঘুমাচ্ছে, আমি ওকে পরে খাইয়ে দেব। মাহমুদ সকলের সাথে খেতে বসলেও ঠিকঠাক খেতে পারছে না। মাহমুদের কেন যেন কিছুই ভালো লাগছে না। খাওয়া শেষে মাহমুদ উপরে যেতে চাইলে মাহি শোয়েব বলল, আজ সারাদিন তো বউয়ের কাছেই ছিলি, এখন আমাদের কাছে বস। মাহমুদেরও মনে হলো বন্ধুদের সাথে কিছুটা বসা উচিত। ওরা তো মাহমুদের জন্যই আরেক দেশ থেকে এসেছে। সকলের সাথে বসলেও ওদের গল্প আড্ডায় মাহমুদ মনোযোগী হতে পারল না। কাসফি সকলের জন্য কফি নিয়ে এলো। কাসফি সবার সাথে বসে কফি খেতে খেতে গল্প করছে আর মাহমুদকে লক্ষ্য করছে। মাহমুদকে আজ খুব বেশি অন্যমনস্ক লাগছে। কাসফি মাহি, সানাম, শোয়েবের উদ্দেশ্যে বলল, আপনারা এসেছেন, আমরা খুব খুশি হয়েছি। মাহি বলল, আমাদেরও এখানে এসে খুব ভালো লেগেছে। কাসফি বলল, আসলে বিয়েবাড়ির ব্যস্ততায় আপনাদের সাথে কথাই বলা হয়নি। সানাম বলল, মোহাম্মদ আপনার কথা অনেক বলতো, আপনাকে আমাদের অনেক ভালো লেগেছে ভাবি। কাসফি হাসলো, বলল, তাই তো ভাইয়া কি বলেছে আমার ব্যাপারে? শোয়েব বলল, বলেছে আপনি একজন ভালো মানুষ ও সাইক্রিস্ট্যাটিস। আপনার কাজকে আপনি অনেক ভালোবাসেন। মাহমুদের দেখা নাকি একমাত্র বুদ্ধিমতী নারীটি আপনি। কাসফি নিজের এত এত প্রশংসা শুনে হেসে ফেলল, বলল, হ্যাঁ, আমি আমার কাজটা খুব ভালোবাসি। সেবামূলক কাজ করার মধ্যে একটা আলাদা শান্তি আছে। মাহি বলল, ভাবি, জবের ক্ষেত্রে আপনার একটু ভালো ও একটা খারাপ অভিজ্ঞতা বলুন তো। কাসফি প্রথমেই হেসে বলল, সুন্দর অভিজ্ঞতা হলো আমার হাজবেন্ড। এটুকু বলতেই সবাই হো করে উঠল। কাসফিও হাসলো। তারপর কাসফি কিছুটা ভেবে বলল, মন্দ বলবো না, তবে একটা ব্যাপার খুব অপ্রীতিকর লাগে। সেটা হলো অনেক সময় অনেকেই প্রেমের প্রপোজাল দিয়ে বসে। সেই ক্ষেত্রে আমরা চাইলেও রুড হওয়া যায় না। একজন ডক্টর হিসেবে চাইলেও আমাদের পার্সোনালিটিতে অ্যাগ্রেসিভ হওয়ার ব্যাপারটা না যায় না। সানাম বলল, এমন কোনো কেস যা সমাধানে ব্যর্থ হয়েছিলেন? কাসফি হঠাৎ কেমন চুপসে গেল। ভেতর চিরে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, একবার আমার কাছে একজন মেয়ে এলো। কত হবে বয়স? বড় জোর 25 কি 26, বলতে গেলে আমার সমবয়সী প্রায়। মেয়েটা সনাতন ধর্মাবলম্বী। ভালোবেসেছিল একজন মুসলিম ছেলেকে। বিয়ে করার জন্য মেয়েটাকে মুসলিম হতে হয়েছিল।
তার জন্য পরিবার তাকে ত্যাগ করে। এদিকে মেয়েটা যে ছেলেটার জন্য তার বাবা মা পরিবার আত্মীয় স্বজন এমনকি ধর্মটাও ত্যাগ করে এলো, সেই লোকটা এক দণ্ডও শান্তি দেয়নি। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।